বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। সম্ভাব্য সফরের দিনক্ষণ নিয়ে ঢাকা দিল্লির মধ্যে আলোচনা চলো, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষা রয়েছে নয়াদিল্লি। এমনকি সফরটি স্মরণীয় করে তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু এটি সফর নয়, দুদেশের সম্পর্কে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান এবং কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত, বাণিজ্য, পানি এবং জ্বালানি ও নিরাপত্তা সহ অমীমাংসিত ইস্যু এর মধ্যে রয়েছে। তাহলে এই সফর কি ভারত ও বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, নাকি দিল্লির সঙ্গে ঢাকার প্রত্যাশার জায়গায় এখনো বড় ধরনের ফারাক রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি তারেক রহমানের অপেক্ষায় দিল্লি। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন আরিফুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিকেব। আপনাকে স্বাগত আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। আমার বাম পাশে আছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। আপনাকেও স্বাগত আজকের আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম যে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি তারেক রহমানের অপেক্ষায় দিল্লি। আরিফুজ্জামান মামুন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। দিল্লি যেহেতু বলছে যে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায়, আপনি এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন, নাকি সম্পর্ক পুনর্গঠনের জন্য ভারত আসলে বাস্তব আগ্রহ দেখাচ্ছে? আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভি যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দিল্লি, আপনার যে আজকের যে বিষয়টা তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, আপনি জাস্ট কয়েকদিন আগেই ভারতের হাই কমিশনার এখানে যিনি নিযুক্ত আছেন দীনেশ ত্রিবেদী, উনিও কিন্তু বলেছেন যে একটি স্মরণীয় সংবর্ধনা তারেক রহমানকে দেওয়া হবে এবং অপেক্ষায় আছেন এবং হবেন। এবং আমি মনে করি এই সফরটা হওয়া উচিত এবং হবে নিশ্চয়ই। এবং এটা সম্পর্কও তো অবশ্যই দেখেন, গত 17 বছর বাংলাদেশ একভাবে তার পররাষ্ট্রনীতিকে পরিচালিত করেছে। সেই জায়গা থেকে এখন নতুন বাস্তবতায়, এখন নতুন রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় তারেক রহমান কিন্তু সেই নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা এই দুদেশের যে সফরের কথা বলছেন, দুদেশের মধ্যে হাই লেভেলের যে সফরগুলো হয়, এটা তো প্রতি মাসে হয় না, অনেক সময় অনেক করে হয়, অনেক হিসেব নিকেশ করে আপনার আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকেও বিবেচনায় নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গত 17 বছর ভারতের সাথে যে সম্পর্কটা ছিল, মানুষের মনে এক ধরনের নেতিবাচক একটা ধারণা ছিল বা এক ধরনের পোষণ করতেন মানুষ যে আমরা শুধুমাত্র মনে হয় ভারত কেন্দ্রিক একটা সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু গত 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যদি এই আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী যিনি ভারতে আশ্রিত আছেন তার প্রত্যাবর্তন না হলে খুব সহসায় এই সফর হবে না, এরকমভাবেও কিন্তু এটা বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সফরটা হবে কি হবে না সেটা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। কারণ হচ্ছে দেখেন, একটা সফর কিন্তু অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা, দুই নেতা, শীর্ষ নেতা সেখানে গিয়ে কী আলোচনা করবেন, সেটা কী ধরনের আউটপুট আসতে পারে, সেই সব বিবেচনা করে একটা সফর কিন্তু নির্ধারিত হয়। এবং এই সফরটা অনেক সময় মানে কূটনীতিতে কিন্তু প্রকাশ্যে যা হয়, পর্দার আড়ালে কিন্তু অনেক কিছু হয়ে থাকে, স্যার আরও ভালো বলতে পারবেন এটা। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সফর নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছেন এবং ভারতের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে খুব শীঘ্রই সফরটা হবে, এবং আমিও মনে করি খুব শীঘ্রই সফরটা হবে। দেখেন, বাংলাদেশের যেমন আগের সরকারের মতো বা বিগত বছরগুলোর মতো ভারতকে খুশি করাও যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি না, আবার ভারতকে মানে ভারতের বিরোধিতা করাটাও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ হতে পারে না। বাংলাদেশ কিন্তু স্পষ্টভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে নেই, বাংলাদেশ ফার্স্ট। আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই সমমর্যাদা এবং বিশ্বাসের ভিত্তিতে এবং সম অধিকারের ভিত্তিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ভারতের যে এখনও পর্যন্ত যে অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে, তারা একটা ইতিবাচক সম্পর্কের দিকেই যেতে চাচ্ছেন।
এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের যে সম্পর্কটা এটা মানে তৈরি করতে চাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরও দেখার আছে যে আসলে তারা এটা শুধু মুখে বলছেন নাকি সত্যিকার অর্থে তারা একটা সমমর্যাদার ভিত্তিতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে আসবেন। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে যে আপনি যেহেতু সাবেক রাষ্ট্রদূত ছিলেন, তারেক রহমানের প্রস্তাবিত দিল্লি সফরের তারিখ প্রায় চূড়ান্ত হওয়ার পর হঠাৎ অনিশ্চয়তা দেখা দিল, এবং এর পেছনে কি মূলত শেখ হাসিনার ইস্যু নাকি ঢাকা দিল্লির বৃহত্তর কূটনৈতিক মত পার্থক্যের আসলে কাজ করছে, কি বলবেন? এই যে আপনি বললেন যে চূড়ান্ত হওয়ার পর, চূড়ান্ত তো ঠিক হয়নি, অর্থাৎ বাংলাদেশের দিক থেকে চূড়ান্ত কোনো অনেকটাই দেখা গেছে বাংলাদেশের দিক থেকে এটা ঘোষণা করা হয়নি। হ্যাঁ, কিন্তু ভারতের একটি মিডিয়া তারা এমনকি তারিখও উল্লেখ করেছিল যে এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারেন। এখন সেইটা কতটা তথ্য নির্ভর ছিল, কতটা একেবারে ওয়াইল্ড গেস ছিল, সেটা আমরা অনুমান করতে পারি না। কিন্তু যেহেতু পরবর্তীতে বাংলাদেশ অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শর্ত দিয়েছে, তাতে আমার মনে হয় না যে এমন কোনো পরিস্থিতি কখনো হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সফরের জন্য তৈরি হয়ে যাচ্ছিলেন। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা বক্তব্যে আমরা সবাই মনে করেছিলাম যে হ্যাঁ, এটা হয়তো এখন একটা সময়ের ব্যাপার, এবং যে কারণেই সাংবাদিকদের মধ্যে তখন একটা প্রতিযোগিতাও থাকে যে কে আগে খবরটা প্রকাশ করতে পারে। তো সেইভাবেই এইটা এসছে, এবং আজকে যেমন এখানে এসছি, আমার ধারণা দেশ টিভিতেও এবং অন্যান্য অনেক টিভিতেও মানে সাক্ষাৎকারে বক্তব্য রাখতে হয়েছে যে সফরটা কীরকম হবে না হবে সেগুলো নিয়ে। কিন্তু এখন সফর হবে কি নাই সেটাই একটা চ্যালেঞ্জের মুখে চলে এসেছে। যদিও আমি আশা করি এবং বিশ্বাসও করি যে দ্রুতই হয়তো এই সংকটটা কেটে যাবে এবং আমরা হয়তো বা বাংলাদেশের তরফ থেকে একটা স্পষ্ট তারিখ পেয়ে যাব। না, আমার প্রশ্ন ছিল আসলে এর পেছনে কি আসলে শেখ হাসিনার ইস্যু ছিল নাকি? যেহেতু সরকার এটা বলেছে, সুতরাং এটুকু ধরে নিতেই হবে হ্যাঁ যে সেটা একটা ইস্যু ছিল। কিন্তু তার বাইরেও আসলে দুদেশের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে সফরে যাবেন, দুদেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হবে, তখন খুবই গুরুত্বপূর্ণ যে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও একটা উষ্ণ মাত্রায় পৌঁছায়, অথবা উষ্ণ মাত্রায় পৌঁছাবে এই ধরনের প্রস্তুতি অথবা ইন্ডিকেশন দেওয়া হয়, যেটা আপনার ভারতের হাই কমিশনার দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এখন দেখেন এই লাল গালিচাই তো সব কিছু না। যদি সেখানে আলাপ আলোচনায় কোনো অগ্রগতি না হয় এবং বাংলাদেশের মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা যদি ঠিকভাবে প্রতিফলিত না হয়, তাহলে হয় কি, একটা গণতান্ত্রিক সরকার তো সরকারের জন্য অনেক সময় বিব্রতকর হয়। সুতরাং সরকার সেটাও হয়তো নিশ্চিত হতে চাইছে। আমার মনে হয় পেছনে পর্দার অন্তরালে এগুলো কিছুটা কাজ করছে। জি, মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনার কাছেও কি তাই মনে হয় যে শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া কি আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে আগাবে, সমাধান হবে? শুনেন, শেখ হাসিনা সরকার থেকে তো এটা বলা হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণটা একটা মানে তাকে ফিরিয়ে দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা এবং এটাকে করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওভাবে বলা হয়েছে। এই শেখ হাসিনা ইস্যুটা কিন্তু দুই দেশের সম্পর্কে একটা বড় পরীক্ষা হয়ে এখন দেখা দিছে। দেখেন, শুধুমাত্র একটা সম্পর্ক, একটা ইস্যু নিয়ে তো দুই দেশের সম্পর্ক পরিচালিত হয় না। এই একটা ইস্যুর বাইরে আরও অনেকগুলো ইস্যু আছে। স্যার যেটা বললেন যে দুই দেশের মধ্যে বাণিজ্য আছে, আমাদের আভ্যন্তরীণ আঞ্চলিক নিরাপত্তার বিষয় আছে, আরও অনেকগুলো বিষয়, আমাদের ভারতের সাথে অনেকগুলো ইস্যু আছে, আমাদের তিস্তা পানি বন্টন একটা সীমান্ত আছে, আমাদের পানি আছে, জ্বালানি আছে। শুনেন, যদি ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে সম্পর্ককে বাড়াতে চায়, তাহলে এবং ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রতি ভারত যদি সংবেদনশীল হয়, এবং তাহলে কিন্তু, এবং শেখ হাসিনার এই বিষয়টা ওনারা ভারতের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে আইনগতভাবে তারা এই বিষয়টা দেখছেন, এবং সেটা যদি তারা আইনগতভাবে দেখে একটা ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু দুই দেশের মধ্যে একটা আস্থা বাড়বে, এবং এই আস্থাটা কিন্তু আপনাদের সম্পর্কটাকে, দুই দেশের সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি মনে করি সম্পর্কটা একটা মাত্র ইস্যুতে থাকে না। আপনার সামনে গঙ্গা চুক্তির বাস্তবায়নের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটা ব্যবস্থা, তিস্তা পানি চুক্তির ব্যাপার আছে, আপনার সীমান্তর হত্যার মতো একটা ইস্যুগুলো আছে। এই ইস্যুগুলো যখন আসবে, সে সাথে অবশ্যই একটা
শেখ হাসিনা ইস্যুটাও গুরুত্বপূর্ণ, এটা আপনি যেটা যথার্থই বলেছেন, কিন্তু আমি মনে করি না যে শুধুমাত্র এই ইস্যুটাতেই দুই দেশের সম্পর্ক এক জায়গায় স্টাক থাকবে বা এক জায়গায় থেমে থাকবে। সম্পর্ক আগায় নিতে গেলে আরও অনেক যে ইস্যুগুলো আছে সেইগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন মাহফুজুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার ভারতের অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড কি তারেক রহমানের দিল্লি সফরের পথে সবচেয়ে, এটি কি আসলে বড় বাধা হিসাবে আমরা দেখব, নাকি ঢাকা যদি প্রত্যর্পণের প্রশ্নে অনড় থাকে, দিল্লি যদি বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রাখে, তাহলে সম্পর্ক আসলে কোন দিকে আগাবে? যেহেতু সম্পর্ক দেখা যাচ্ছে যে দিল্লি সফর নিয়ে একটা আসলে অনেকটা অনিশ্চয়তাই আমরা দেখছি, এক্ষেত্রে আসলে কোন দিকে যাবে, স্বাভাবিক হবে কিনা? ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে প্রত্যর্পণের বিষয়টি, এটার একটা আইনি কাঠামো আছে, সেই কাঠামো অনুসরণ করে এটা এগুচ্ছে। হ্যাঁ, ভারত কখনো অস্বীকার করেনি যে এই প্রত্যর্পণের আওতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ, আইনিভাবে কোনোভাবে কিছুটা আইনি তো বটে, কারণ একটা চুক্তি যখন, তখন ওই চুক্তিটা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা একটা বিষয়। আর হলো যিনি সাবজেক্ট, তারও তো একটা অধিকার আছে, তিনিও হয়তো বাঁচার চেষ্টা করবেন। তো সুতরাং তিনিও ওইখানে ফাঁকফোকর খোঁজার চেষ্টা করবেন, এবং এটা খুব স্বাভাবিক। সাধারণভাবে যেটা হয় সেটা হলো যে যখন এই ধরনের কোনো অনুরোধ আসে, তখন প্রথমে কিন্তু এটা আইনিভাবেই খতিয়ে দেখা হয় যে আইনের সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল করলো কিনা। আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হয়েছে হয়তো যে সমস্ত কন্ডিশন ফুলফিল করেছে, সেজন্যই আমরা এই অনুরোধটা তাদের কাছে করেছি। কিন্তু ভারত হয়তো সময় নিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত অনেক দ্রুত হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, এবং শুধুমাত্র যে প্রাক্তন প্রধানমন্ত্রী তা না, আমরা তো আরও অনেককেও ফেরত চেয়েছি, সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে বলে ভারত বারবার বলছে। এমনকি আপনার ওই আওয়ামী লীগের ক্ষমতার সময়ও কিন্তু অনেককে ভারত আটক করেছিল বিভিন্নভাবে, যাদেরকেও ভারত আপনার কিন্তু প্রত্যর্পণের চুক্তি থাকলেও সঙ্গে সঙ্গে ফেরত দেয়নি। এগুলো তাদের প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে শেষ পর্যন্ত আপনার সমাধান হয়েছে। এই ক্ষেত্রেও হয়তো তেমন একটা প্রক্রিয়া, যেটা হয়তো এখন আমরা দেখছি না নিজেদের চোখে, সেটা হয়তো তখন স্পষ্ট হয়ে আসবে। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের সফরটি স্মরণীয় হোক, এটি আসলে আজকেই বলেছেন ভারতের হাই কমিশনার, যে ভারত এই ক্ষেত্রে আসলে ভারত কি ধরনের কৌশল অবলম্বন করতে পারে? আপনি কি কোনো কৌশল দেখছেন কিনা ভারতের তরফ থেকে? না, নিশ্চয়ই। দেখেন, আমরা যতদূর সাংবাদিকতা করে এবং খোঁজ নিয়েছি, একটা তো গ্রাউন্ড ওয়ার্ক তো অবশ্যই চলছে দুই দেশের মধ্যে। সফর যখন বিনিময় হয় অনেক আগে থেকে, দুইবার তারেক রহমানকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি কিন্তু দুইটা আমন্ত্রণ অলরেডি উনি পেয়েছেন। একটা হচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে এখন আগামী সেপ্টেম্বর মাসে যেটা হবে ব্রিক্স যে সম্মেলন, সেখানে আউটরিচ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য একটা দাওয়াত আছেন। আর যখন উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তখন সপরিবারে একটা দাওয়াত, মানে দ্বিপাক্ষিক সফরে একটা দাওয়াত, উনি দুটো দাওয়াত কিন্তু ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে স্মরণীয়, ভারতীয় হাইকমিশনার বলেছেন, দেখেন আমরা যতদূর জানি এই যে সফর হয় সেখানে কিন্তু দুই দেশের তখনই সফরটা হয় যখন দুই দেশের সমস্ত বিষয়গুলো দর কষাকষির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রদূত যারা হাইকমিশনার আছেন ওই দেশের, এই বিষয়গুলো কিন্তু এখন কাজ চলছে। আমি যতদূর সাংবাদিক হিসেবে আমি যতদূর জানি, যেমন জ্বালানি সহযোগিতা বা পানি সমস্যা বা সীমান্ত হত্যা, এই বিষয়গুলো এজেন্ডাতে আসবে, আলোচনা এজেন্ডায় থাকবে। ভারতের তরফ থেকে কিন্তু এরকমই একটা দেওয়া হয়েছে, যে একটা ধারণা দেওয়া হয়েছে, এবং আশা করা হচ্ছে ভারতের তরফ থেকে বা কোনো ধরনের একটা গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে অনেক অগ্রগতি হতে পারে। এই সফরটা আপনি তখনই বলতে পারবেন যদি সফর শেষ করে ফিরে এসে বাংলাদেশের জনগণ যদি বলে যে না, এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি আছে, তখনই কিন্তু আপনি সফরটাকে সফল বলতে পারবেন, অন্যথায় কিন্তু বলতে পারবেন না। আবার ভারতের তরফ থেকেও বোঝা উচিত, আপনি যে অনেক দিন ধরে আমাদের তিস্তা পানি চুক্তিটা হচ্ছিল না, যেটা আমাদের প্রাণ দাবি, এখন বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যে উনি বাধা দিচ্ছেন, যার কারণে এটা হচ্ছে না, কেন্দ্র তৈরি আছে। তো এখন সে জায়গায় তো কেন্দ্রের যে শাসিত সরকার বিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও সেই একই সরকার, সুতরাং এখন তিস্তা চুক্তি তো হওয়ার মধ্যে তেমন কোনো বাধা আমি দেখছি না। যদি তিস্তা চুক্তি এই মুহূর্তে না হয়, তাহলে এই সফরে অন্তত এই যে পানি ডাটা শেয়ারিং বা অন্যান্য যে সহযোগিতাগুলো আছে পানি বন্টনের, পানি চুক্তির ক্ষেত্রে, সেইগুলো তো অন্তত শুরু করা যেতে পারে।
তাহলে অন্তত বাংলাদেশের জনগণ মনে করবেন না যে ভারত সত্যিকার অর্থেই আর তারেক রহমান সরকারের একটা সফলতা হবে যে ভারত যদি ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্কের বাইরে থেকে বাংলাদেশের সাথে রাষ্ট্রকেন্দ্রিক সম্পর্ক তৈরি করতে পারে এবং এই ভিতটা উনি তৈরি করে দিতে পারেন, তাহলে হবে এই সফরে ওনার একটা সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। কারণ আগে আমরা যেভাবেই বলি না কেন বলা হয়ে থাকে যে ভারত একটি দল বা একটি বিশেষ ব্যক্তির প্রতি রেখে তাদের আস্থা রেখেই তাদের পররাষ্ট্রনীতিগুলো পরিচালনা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুরাতন কাঠামোকে বাদ দিয়ে যদি তারেক রহমানের সাথে নতুন বাস্তবতার সাথে মিলিয়ে তারেক রহমান ভারত তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারে ক্ষেত্রে, তাহলেই দুই দেশের সম্পর্কটা আগাবে, না হলে এই সম্পর্ক খুব বেশি আগাবে বলে আমি মনে করি না। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। আবার আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে প্রধানমন্ত্রীর ভারত সফরের যে আমন্ত্রণ, আপনি দুদেশের সম্পর্কের কোন পর্যায়ের পরিবর্তনের আসলে ইঙ্গিত হিসেবে দেখছেন? পরিবর্তনটা আসলে কি হতে পারে? একটা তো হলো যে জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয় এবং যে 18 মাস আপনার অন্তর্বর্তী সরকার ছিলেন 1.5 বছর, সেই সময়টা এই টানাপোড়েনটা অব্যাহত থাকে। যদিও ওই সময়ের মধ্যে কিন্তু দুদেশের সরকার প্রধান ব্যাংককে দেখা করেছিলেন, কিন্তু সেইখান থেকে আমরা আসলে মানে কিছু পাইনি ইন দি সেন্স যে সম্পর্কের কোনো গতি প্রকৃতি, কোনো পরিবর্তন দেখা যায়নি। যেরকম টানাপোড়েন ছিল সেটা অব্যাহত থাকে। নতুন সরকার গঠিত হওয়ার, এমনকি আপনার যখন ইলেকশনের ওই তফসিল ঘোষণা করা হয়, তারপর থেকে আমরা কিছুটা পজিটিভ রেসপন্স দেখা শুরু করলাম ভারতের দিক থেকে। তাদের একটা সদিচ্ছা দেখা শুরু হলো, কেননা তখন থেকেই তারা বলা শুরু করলো যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তারা এনগেজড হতে চায়। এবং ঘটনাক্রমে একই সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি প্রয়াত হয়, সেই শেষকৃত্য অনুষ্ঠানে তারা যখন অংশ নেয় তখন তার পরিবারের সঙ্গে দেখা করে। এবং পরে আপনার যখন নতুন সরকার গঠিত হয় সেই শপথ অনুষ্ঠানে ভারত ভালো মতো অংশ নেয় এবং সেখানেই আপনার ওই প্রথম সফরের যে নিমন্ত্রণ সেটা হস্তান্তর করে। তো তার মধ্যে আপাত দৃষ্টিতে একটা আন্তরিকতাও ছিল এবং তাতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, এখন সম্পর্কটা পরিবর্তনের একটা সম্ভাবনা আছে, বিশেষ করে ভারতের দিক থেকে হয়তোবা তারা এখন খোলা মনে এগিয়ে আসবে। এবং টানাপোড়েনের যে সমস্ত ইস্যুগুলো আছে আমরা ভেবেছিলাম যে সেই ইস্যুগুলোতে কিছু না কিছু অগ্রগতি হবে। তার মধ্যে একটা প্রধান ইস্যু অবশ্যই প্রত্যর্পণের বিষয়টা, এবং একই সঙ্গে ধরেন কিছুটা ইরিটেন্ট, যেমন সীমান্ত হত্যা, আপনার পুশিনের চেষ্টা। এখন এই সফরের আমন্ত্রণ অথবা সফর যদি অনুষ্ঠিতও হয়, তারপরেও যে এই সমস্ত ইস্যুর সমাধান হয়ে যাবে সেরকম মনে হয় না। কিন্তু যদি একটা রাইট ট্র্যাকে সেটা উঠে এবং দুদেশের সরকার প্রধান মানে সাংবাদিকদের সামনে এসেও যদি হাসি মুখে দাঁড়ান, তবুও মানুষের কিছুটা বিশ্বাস জন্মাতে পারে যে এইখান থেকে একটা পরিবর্তনের সূচনা হতে পারে এবং সেই সুযোগ তখন দুদেশের কাছেই আসবে, ভারতের কাছে একটু বেশি আসবে। জি, মাহফুজুর রহমান, আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন আছে। যদি তারেক রহমান যান ভারত সফরে, সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত, আপনি কি মনে করছেন? আমি এই প্রথম সফর থেকে খুব বেশি উচ্চাশা পোষণ করি না। এর একটা কারণ হলো, সাধারণত প্রধানমন্ত্রী পর্যায়ের যখন একটা সফর হয় তার আগে আপনার কর্মকর্তা পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের অনেকগুলো বৈঠক হয়, অনেকগুলো সফর বিনিময় হয় এবং তখন আপনার ওই প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা কি হবে, আলোচনা কি হবে, ফলাফল কি হবে, সেটার একটা প্রাথমিক প্রস্তুতি হয়ে যায়। এই ক্ষেত্রে সেই প্রস্তুতিটা কিছুটা অনুপস্থিত। তো এইখানে যেটা হতে পারে যে দুই দেশের যে টানাপোড়েন আছে সেটার যদি একটা ইতি ঘটে, অর্থাৎ যে বরফ আছে আমরা বলি, সেই বরফটা যদি গলে, তাহলে আমি মনে করব এটা প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তিটা আমরা কিভাবে গুনতে পারি? একটা হতে পারে যে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে পার্সোনাল র্যাপোর্ট বা গুডউইলটা যদি এস্টাবলিশ হয়। দ্বিতীয় হলো, যে সমস্ত ইরিটেন্ট আছে আমাদের, তিক্ততা যেগুলোর মধ্যে আছে, তার মধ্যে আপনার ওই যে সীমান্ত হত্যা এবং পুশিনের চেষ্টা, সেটা একটা। দুই দেশের মিডিয়া অথবা কর্মকর্তা অথবা মন্ত্রী পর্যায়ের কেউ যেন এক দেশ আরেক দেশ সম্পর্কে আজে বাজে কথা না বলে, সেটার একটা একমত হওয়া।
এবং একই সঙ্গে এই যে এক দেশের মাটি ব্যবহার করে আরেক দেশের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা করা, সেইটা বন্ধ হওয়া, এই তিনটা যদি এস্টাবলিশ হওয়া যায়, আমি মনে করব যে এই সফর থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, সেটা আমাদের পাওয়া হয়েছে। তিস্তা ইস্যুটা তো অনেক আর বড়, অনেক বড় বাকি একটা issue যেগুলো হয়ে গেছে। জি। বাকি যেগুলো সেগুলো প্রধানমন্ত্রী পর্যায়ের আসলে আলোচনা হলেও সিদ্ধান্ত কখনো হয় না। সুতরাং দুই নেতা যদি এগ্রি করেন তাহলে এগুলোর ফলো আপ মিটিং তখন হতে পারে। সেগুলো অবশ্যই যেগুলি আপনি মনে করছেন, তিস্তা হোক, গঙ্গা হোক, এই পানি বন্টন, এবং শুধু পানি বন্টন না, পরিবেশ, তারপর জ্বালানি আছে, বাণিজ্য আছে, এবং কি ওই যে পুশিং বা বর্ডার ম্যানেজমেন্ট কিভাবে হবে না হবে, এই সমস্ত বিষয় নিয়ে তখন আলাপ আলোচনা করা যায়। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরফুজ্জামান মামুন, আমরা যেমনটি দেখেছি বিরোধী দল থেকে এনসিপির আহ্বায়ক বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আগে যদি এখন যে আছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, সে যদি দিল্লি সফর করে, এই বিষয়টি আসলে গাদ্দারির সমান হবে। এটিকে আসলে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? শুনেন, রাজনীতি এক জিনিস আর কূটনীতি, দুই দেশের সম্পর্কটা আরেক জিনিস। রাজনীতির মাঠে আমার একটা বিষয় আমার খুব মনে আছে, 2012 সালের সেপ্টেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জের একটা জনসভায় তখন প্রয়াত বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ভারতের সাথে আমরা কোনো ধরনের করব না, ট্রানশিপমেন্ট আমরা এটা দিব না, রক্ত দিব তবে দিব না। তার কিছুদিন পরেই কিন্তু উনি বিরোধী দলের নেতা হিসেবে ভারত সফর করেছিলেন এবং সেই সফর আমার কভার করার সুযোগ হয়েছিল। তো সম্পর্কটা এবং ডিপ্লোমেসিটা আলাদা জিনিস, আর রাজনীতির মাঠে বক্তব্যটা আলাদা জিনিস। হ্যাঁ, এনসিপি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, দেখেন এই যে জুলাই গণঅভ্যুত্থান, সেটা তো হাসিনার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বা গণঅভ্যুত্থান, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আবেগ থেকে এই কথাটা বলেছেন। এবং এটা তো সত্য যে এই শেখ হাসিনার প্রত্যাপন ইস্যুটা এবং ভারত বাংলাদেশের সম্পর্কের একটা অন্যতম একটা মানে পরীক্ষা, মানে একটা আসল পরীক্ষা এটা ইয়ে করবেন। এবং ভারত যদি এই বিষয়টার উপর এবং রাজনৈতিক যে আভ্যন্তরীণ যে আমাদের আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি আছে, সেটার প্রতি যদি তারা সংবেদনশীল হয় এবং তারা এবং আমাদের ভারতের মাটিতে বসে যেন কেউ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিচার ব্যবস্থা যেভাবে গত সংবাদ সম্মেলনে যেটাকে কেন্দ্র করে আসলে এই সফরটাকে যে বলা হয়েছিল, যদিও সরকারের পক্ষ থেকেই সরকারিভাবে এটা চূড়ান্ত করা হয়নি, কিন্তু আমরা বুঝতেছিলাম যে একটা সফর হচ্ছে, আমরা ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে। তো সেই সফরটা পিছিয়ে গেল বা আমরা যেটা লিখেছি যে পিছিয়ে যাচ্ছে বা আদৌ হবে কি না এরকম, তো এই বিষয়গুলো তো তৈরি হয় এবং বাংলাদেশ স্পষ্ট করে বলছে যে এই বিষয়গুলো শুরু না পর্যন্ত আসলে এই সফর হবে না। তো সেই জায়গা দাঁড়িয়ে এই ইস্যুটা তো আছে, এটা যেমন সত্য। আবার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আপনার শেখ হাসিনার এই ইস্যুটাকে যদি মানে কেন্দ্র করে বাংলাদেশ যদি অনার থাকে, তাহলে কিন্তু এটা সম্পর্কটা আগাবে না এবং প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক আপনি একেবারেই বন্ধ করে দিতে পারেন না। কূটনীতিতে একেবারেই সম্পর্কের আমাদের সাথে কিন্তু মিয়ানমারেরও প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। গত দুদিন আগেও কিন্তু মিয়ানমারের হাইকমিশনার আছেন এইখানে, আমরা তাকে ডেকে কিন্তু আমরা একটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছি, ওদের নাগরিকদের বাংলাদেশের বিষয়ে। সুতরাং মিয়ানমার, ভারতের থেকে তো মিয়ানমার আমাদের এখন অনেক বেশি শত্রুপূর্ণ দেশ বলে আমরা মনে করি, তার সাথেও কিন্তু আমাদের একটা যোগাযোগ আছে। আর কূটনীতিতে যোগাযোগ না থাকলে কিন্তু হয় না, যোগাযোগ একবারে আপনি বন্ধ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে ইরান কি যোগাযোগ বন্ধ করেছে? কোনো পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে কিন্তু আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানেরও। সেই জায়গায় দাঁড়িয়ে এই নাহিদ ইসলাম বলছেন এটা রাজনৈতিক বক্তব্য। রাজনীতি এক একটা দেশে এক একটা রাজনৈতিক দল তার রাজনীতিকে পরিচালনা করে এইসব বক্তব্য দিয়ে, সেটা মাঠে ডিপ্লোমেসিতে আলাদা জিনিস। এবং আমি মনে করি এই শেখ হাসিনা ইস্যুটা অবশ্যই ভারতকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা বিষয়টা বাস্তব যদি অগ্রগতি হয় তাহলে একটা দু দেশের মধ্যে আস্থার একটা পরিবেশ তৈরি হবে। ভারত যদি নিশ্চিত করতে পারে তার দেশে বসে বাংলাদেশের বিচার ব্যবস্থা, সরকার এবং প্রশাসন নিয়ে কেউ ধরনের নেতিবাচক বক্তব্য দিবে না, তাহলে কিন্তু
খুব দ্রুতই সম্পর্কটা ইতিবাচক দিকে যাবে। এবং এছাড়াও তো আরও অনেকগুলো বিষয় আছে, সীমান্ত হত্যা আছে, স্যার যেটা বললেন পুশিনের মতো ব্যবস্থা আছে, জ্বালানি সহযোগিতা আছেন। আমরা ভারতের সাথে আমরা এখান থেকে দুদিন আগেও কিন্তু 7,000 মেট্রিক টন ডিজেল এসছে আমাদের দেশে ভারতের জ্বালানি সহযোগিতার মাধ্যমে, আমাদের বিদ্যুৎ আসতেছে এর থেকে। তো এই সব বাণিজ্য এবং এগুলো ইস্যুগুলোও কিন্তু আমরা সমান গুরুত্বপূর্ণ। আপনার গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবছরের মধ্যে যদি শেষ না করে আবার যদি এটা নবায়ন না করা যায়, সেই বিষয়গুলো আছে। সুতরাং একমাত্র এটা আমি সফরে গেলেই আমি গাদ্দার হয়ে যাব, হ্যাঁ, বিষয়টা আমি মনে করি না। এটা তারেক রহমানের পররাষ্ট্রনীতি, তাদের বক্তব্যের পরেই কিন্তু আসলে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটা কিন্তু অনিশ্চিত অবস্থা এখন রয়ে গেছে। ওই বক্তব্যের পরেই কিন্তু এটাই এসেছে। বক্তব্যের পরে আমি বলি যে একটা দেশ, একটা রাষ্ট্র যখন একটা সরকার পরিচালনা করে, তখন আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিটাকেও সেই সরকারের এতে নিতে হয়, মানে আমলে নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবং ভারতের সাথে ইস্যুগুলো আমি মনে করি না শুধুমাত্র এটার কারণেই সম্পর্কটা, মানে কেউ একজন রাজনৈতিক বক্তব্য দিল আমি এগুলো, ট্রাম্পের তো বাইতুল মোকাররমের শুক্রবারে গেলেই দেখবেন ট্রাম্পের বিরুদ্ধে এই হচ্ছে, যুক্তরাষ্ট্র সফর কি বাতিল হবে তাতে? প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরগুলো বা ডিপ্লোমেসি আলাদা জিনিস। এটা নিয়ে আমি মনে করি এটা রাজনৈতিক বক্তব্য, এটার সাথে সফরের কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই দু দেশের যারা এই কূটনীতি দেখভাল করছেন তারা আরও বেশি আলোচনা করছেন এবং অচিরেই আমরা একটা সমাধান দেখতে পাবো বলে মনে করি। আমরা আসলে এখন একটু রাজনীতিক আলাপ করি। সেটা হচ্ছে আমরা দেখেছি 2001 সালের বিএনপির আসলে এক ধরনের আসলে পথ চলা, এখন 2026 সালে আসলে বিএনপির কি একই রকমের আসলে আপনি দেখছেন রাজনৈতিক কার্যক্রম বা কোন পথে হাঁটছে? আপনার বিশ্লেষণ কি বলছে? না দেখেন, সময়ের সাথে সাথে কিন্তু মানুষ নিজেকে পরিবর্তন করে, পরিবর্ধন করে, পরিমার্জন করে। রাজনৈতিক দলগুলোও সময়ের সাথে সাথে রাজনৈতিক দলের ইস্যু পরিবর্তন হয়। আমরা আজকে দেখলাম 23তম রাষ্ট্রপতি আসলে নির্বাচিত হয়েছে। আজকের আমরা যখন কথা বলছি ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছে। বাংলাদেশের একজন খুব সজ্জন এবং মানে কি বলবো, এই যে ক্লিন ইমেজের একজন মানুষ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001 সালের রাজনৈতিক বাস্তবতা এবং আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক দলগুলোও এই পরিবর্তনের সাথে সাথে তাদের রাজনৈতিক যে পরিবর্তন, কর্মসূচি বা বলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তন বা তাদের চিন্তাধারার পরিবর্তন করেছেন। আমরা আগে কিন্তু কখনোই এ ধরনের রাজনীতি দেখিনি, আমরা এ ধরনের কথাও কিন্তু কেউ ওইভাবে বলেনি। সুতরাং আপনি যেটা বলেন 2001 সালের বিএনপির কর্মকাণ্ডের সাথে আজকে 26 সালের সরকার গঠনের পরে এটা তো পরিবর্তন হবে। আপনার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং সময়ের সাথে সাথে রাজনৈতিক দলের বক্তব্য, কর্মসূচিও পরিবর্তন হয়। তখনকার বাস্তবতা একরকম ছিল, এখন বাস্তবতা আর একরকম। 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে নতুনভাবে আপনাকে যদি কর্মকাণ্ড পরিচালনা না করতে পারেন, তাহলে অবশ্যই নিশ্চিতভাবে আপনি পিছিয়ে যাবেন। জি, বিএনপি এই নতুন ধারার যে রাজনীতি এটার সাথেই চলার চেষ্টা করছে বলে আমি মনে করি এবং সেটা এখনো পর্যন্ত সফলভাবেই তারা চলছে। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই মাহফুজুর রহমান, আপনার কাছে। আমরা যেমনটি জানি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে বিএনপি সরকার গঠন করেছে। গঠন করার পর বিএনপির জন্য আসলে সবচেয়ে বড় পরীক্ষা কি? আপনার বিশ্লেষণ কি বলছে? এর আগে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠতা বা এরকম প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা যাদের থাকে, যাদের সংবিধান পরিবর্তন করার একচ্ছত্র ক্ষমতা যাদের হাতে থাকে, তাদের হাতে অনেক সময় দেশ নিরাপদ হয় না। কিন্তু এই সরকারকে দেখা গেছে যে প্রথম থেকেই বিরোধী দলকে যথেষ্ট স্পেস দিচ্ছে, সংসদের ভেতরেও এবং সংসদের বাইরেও। এবং এই যে আমি মনে করি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাম্প্রতিক সময়ে যে দুটো প্রেস রিলিজ ইস্যু হয়েছে, একটা প্রেস রিলিজ এবং পরবর্তীতে আপনার স্পোকসপারসন যেটা বলেছেন, তার মধ্যে বিরোধী দল বিশেষ করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ছিল। ওই কথাগুলোই আপনার কিন্তু যেহেতু দুটো ক্ষেত্রেই আপনার ভারতকে উদ্দেশ্য করে বলা, সেটা ভারতের
হাই কমিশনারকে বলা যেত অথবা দিল্লির কাছে এটা জানানো যেত, কিন্তু দুই ক্ষেত্রেই প্রথমে প্রেস রিলিজ ইস্যু করেছে যেটা আপনার 5ই আগস্টের ঘটনার পরপর, এবং এরপরেই ভিজিট নিয়ে যেটা স্পোকস পারসন বলেছেন, দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাড্রেস করা হয়েছে বাংলাদেশের জনগণকে। তো এতে আপনার কিছুটা স্পষ্ট যে এই সরকার যাই পদক্ষেপ নেন না কেন জনগণকে বাদ দিয়ে, এবং বিশেষ করে যারা সংসদে প্রতিনিধিত্ব করছে সেই বিরোধী দলগুলোকে বাদ দিয়ে কোনো কিছু করতে চাইছে না। এটাই কিন্তু গণতন্ত্রের একটা বিউটি। তো আমরা এই বিউটিটা অতীতেও দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেইভাবে হয়তো দেখতে পাইনি। আমি আশা করব যে নতুন সরকার মাত্র 6 মাস অতিক্রান্ত করেছেন, এই একই পদ্ধতিতে, এমনকি দেখেন এই যে রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছে সেখানেও দেখা গেছে যে এইটা একেবারে প্রপারলি হয়েছে যেভাবে হওয়া উচিত। যে ফলাফল অনেকেই আগে জানতেন, কিন্তু তারপরেও নির্বাচনটা কিন্তু নির্বাচন যেভাবে হওয়া উচিত সেই সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন হয়েছে। তো এই বিউটিটা যেন বজায় থাকে এটা আমরা আশা করব, এবং যদি এই বিউটি বজায় থাকে আমি আশা করি দেশে অনেক সময় সংকট আসে, সেই সংকটগুলি মোকাবেলা করা সরকারের জন্য সহজ হবে। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে জানতে চাই, আসলে সংস্কার নিয়ে তো অনেক কথা হয়, সংবিধান সংস্কার যদি বিএনপির রাজনৈতিক স্বার্থের সঙ্গে কোনো জায়গায় সাংঘর্ষিক হয় তখন কি বিএনপি নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সংস্কার করবে? কারণ বিএনপি বারবার বলছে যে সংবিধান সংস্কার করবে, এই ধরনের কথা আমরা প্রায় শুনতে পাচ্ছি। না, সংস্কার তো বিএনপি তো সংস্কারের বিপক্ষে না, এবং বিএনপি সবসময় সংস্কারের পক্ষেই আমরা দেখেছি। এবং সংস্কার এবং এই যে সংস্কার কথাটা বলছেন, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়, প্রয়োজনের তাগিদে সংস্কার হয়। কোনটা এখন আপনাকে অগ্রাধিকার দিতে হবে যে কোনটা আপনার আগে প্রয়োজন, সংস্কার কোন ক্ষেত্রে আপনার সংস্কারটা আগে প্রয়োজন, এভাবে আপনাকে প্রায়োরিটি আগে চুজ করতে হবে, এরপরে গিয়ে আপনি সংস্কার। এবং বিএনপি কখনোই বলেনি যে সংস্কার করবেন। আপনি যেটা বলছিলেন যে স্যার যেটা বলছিলেন, খুব সুন্দর একটা কথা বলছিলেন যে 5ই আগস্টের পরে মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় যে পরিবর্তন হয়েছে, এটা কেমন বুঝবেন জানেন? যে এই যে আপনি বললেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, অন্যান্য সময় আমরা যেটা দেখেছি যে যখন একটা সরকারের হাতে একটা বিপুল থাকে, মানে থাকে, সংখ্যাগরিষ্ঠতা থাকে, সেটা জনগণের ভোটে হোক বা এটা অনেক প্রশ্ন আছে যে নিশিরাতের ভোটে বা হোক, যাই হোক, তারা কিন্তু এক ধরনের স্বৈরাচারী আচরণ বা এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব, মানে আমি যা করব সেটাই হচ্ছে ঠিক। কিন্তু আমরা 5ই আগস্টের পরবর্তীতে বর্তমান যে সরকার, এটাও কিন্তু অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বর্তমান সরকার আছে, কিন্তু আমরা একটা বেসিক একটা পরিবর্তন লক্ষ্য করেছি রাজনৈতিক সংস্কৃতিতে, যে বিরোধী মতের প্রতি সম্মান প্রদর্শন করা। আপনি দেখেন আজকের পর্যন্ত সরকারি দলের সাথে বিরোধী দলের মানে বেসিক কোনো তেমন কোনো মত, এবং বিরোধী দল থেকে যতগুলো বিষয়ে আপত্তি জানানো হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সেইগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। কিন্তু বিরোধী দল থেকে তো আসলে ওই ধরনের আমরা আচরণ পাচ্ছি না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের মন্তব্য করছে, যেমন আমরা যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই বলি, উনি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসলে মন্তব্য করে আসলে সরকার, বর্তমান সরকারকে আসলে হ্যাও করার চেষ্টা করছেন। এক্ষেত্রে আসলে কিভাবে সরকারটি মেনে নিচ্ছে? না, রাজনীতিতে তো কথার থাকবে, কথার যে প্রতিযোগিতা থাকবে। আপনি কথার মাধ্যমে আরেকটা রাজনৈতিক দলকে ঘায়েল করার চেষ্টা করবেন বা সরকারকে ঘায়েল করার চেষ্টা করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিটাকে আপনি কালেক্টিভলি দেখলে হবে না, এটা তার ব্যক্তিগত মন্তব্য হিসাবেই আমি দেখতে চাই। এবং উনি যেটা করছেন এক ধরনের হতাশা থেকে, বা আমি জানি না সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করছেন কিনা, কিন্তু এটাকে দলীয় বক্তব্য হিসাবে কিন্তু এনসিপি কখনোই বলিনি যে এটাই আমাদের দলীয় বক্তব্য। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তি হিসাবে বক্তব্য রাখছেন, এবং এটা ব্যক্তি হিসাবে আমি দেখতে চাই, এটা সরকারের সাথে নেই। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এতভাবে বক্তব্য দেওয়ার পরেও, তার বিরুদ্ধে এত সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এখানেই তো বোঝা যায় যে কতটুকু সহনশীল একটা সরকার। এবং তারেক রহমান সবাইকে নিয়েই পথ চলার কথা বলেছেন, এবং উনি খুব বেসিক কিছু পরিবর্তন কিন্তু নিয়ে আসছেন দেশের মধ্যে। অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা আছে ছোট ছোট, কিন্তু ওগুলো কিন্তু মানে চোখে পড়ার মতো কিছু ছোট ছোট পরিবর্তন, যেগুলো আমরা অনেকে দেখতেও পাচ্ছি না, কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে। আর এতদিনের
একটা সিস্টেমের পরিবর্তন তো আপনি একদিনে দৃশ্যমান হবে না, বা 6 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে আরেকটু যখন যাবে ধীরে ধীরে দেখবেন বেশ কিছু পরিবর্তন। আগে আমাদের দেশে গাড়ির ট্রাফিক করা হতো, এখন কিন্তু এআই চলে এসছে। এটা কিন্তু রাতে 2টার দিকে গেলেও দেখবেন যে লাল বাতি দেখলে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, বিশেষ করে গুলশান বনানী এই দিকে যেগুলোতে আগে তো ছিল। ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটাতে একটা বড় ধরনের পরিবর্তন আমরা বড় দেখতে পাচ্ছি। পরিবর্তন সব ক্ষেত্রে, মানে অনেকগুলো ক্ষেত্রে, মানে ছোট ছোট যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু একটা সময় এটা সুফল পাওয়া শুরু করবেন, এবং সুফল পাওয়া শুরু হয়েছে, কিন্তু মানুষ কিন্তু এখন রাস্তা করছে না। আপনি কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে দেখেছেন মানে এত সংক্ষিপ্ত প্রোটোকল নিয়ে যেতে, রাস্তার ধারে একই সাথে ট্রাফিক সিগন্যাল দাঁড়ায় থাকতে কোনো প্রধানমন্ত্রী দেখেছেন? আমরা দেখেছি প্রধানমন্ত্রী মানে আমাদের চোখের সামনে কি, যে 1 ঘন্টা আগে থেকে গাড়িগুলো সব বন্ধ থাকবে, বিশাল বহর থাকবে, গাড়ি সাইরেন বাজিয়ে চলে যাবে। এবং আপনি ছোট ছোট পরিবর্তন দেখেন, শুক্রবারে বা ছুটির দিনগুলোতে উনি কিন্তু নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে যান যে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক হচ্ছে কিনা, কোথাও পানি জমে আছে কিনা, উনি সঙ্গে সঙ্গে সেখানে লোক ডেকে এনে সেটা ঠিক করছেন। আগে কি আমরা এগুলো দেখেছি গত আমাদের স্বাধীনতার পরবর্তীতে? এই পরিবর্তনগুলো হচ্ছে, এবং সময় দেওয়া উচিত সরকারকে আরও বেশি মূল্যায়ন করার জন্য। 6 মাস যথেষ্ট সময় নেই। আরও আমি মনে করি যে তারেক রহমান বাংলাদেশকে নতুন যে বাংলাদেশ, উনি একটা নতুন বাস্তবতায় নিয়ে যাবেন। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজুর রহমান, আপনার কাছে আসলে আমি সেম প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই সরকারের আসলে 180 দিনের মধ্যে জনগণ আসলে কি পেল আর কি পেল না? জনগণের দিক থেকে যদি বলেন, আমি মনে করব যে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই যে সংস্কার কতটুকু হলো না হলো সেই প্রশ্ন তখন আর আসবে না। কিন্তু আমরা যদি, এই সরকার যদি সুশাসন দিতে ব্যর্থ হয়, তখন হয়তো সেই প্রশ্নটা আসবে যে এই সংস্কার হলে বা এটা হয়নি, সেই কারণে সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি, সেই প্রশ্নটা হয়তো তখন আসবে। সুতরাং সরকারের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা করা। যদিও এটা আমরা সবাই বুঝি যে দীর্ঘদিনের আমাদের একটা অপশাসনের মধ্যে থাকার কারণে অত সহজে একটা সিস্টেম পরিবর্তিত হয়ে যাবে না, কিন্তু আমাদের দেখতে হবে, মানে 6 মাসের মধ্যে আমাদের খুঁজতে হবে যে ওই প্রবণতাটা আছে কিনা। আমার সহবক্তা অনেকগুলা বলেছেন, আমার কাছে প্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে প্রধানমন্ত্রী তিনি সচিবালয়ে অফিস করেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং এই অফিসটা করার কারণে ওই যে ট্রাফিক জ্যাম, যেটা আগে তো লম্বা সময়, আমরাও অনেক সময় সরকারি চাকরি করা অবস্থাতেও অনেক সময় আপনার এমনভাবে জ্যামে পড়তে হতো বা রাস্তা আটকে রাখতো, মানে আমি যদি হেঁটে দৌড়ে পার হই তাহলে হয়তো বা দেখা যাবে যে আমি ওই মিটিংটা অ্যাটেন্ড করতে পারি। এমনকি ওগুলো হয়তো দেখা যেত প্রাইম মিনিস্টারেরই মিটিং, কিন্তু আমাদের অ্যাক্সেস ছিল না, যেহেতু প্রোটোকলটা তারা এইভাবে কর্ডন করে রাখতো যে সেখানে ঢোকারও সুযোগ হতো না। তো এই রকম প্রবণতা এখন নেই, তো সেইটা জনমনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এবং বাংলাদেশে এইরকম পর্যায়ে জনগণ যথেষ্ট ধৈর্যশীল এখন পর্যন্ত, এবং আমি আশা করি যে জনগণ যদি সহযোগিতা করে তাহলে সরকারের পক্ষে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আগে যেমন ব্যাংকগুলোর বিরুদ্ধে আমরা অনেক কথা শুনতাম, বিশেষ করে লুটপাটের প্রশ্ন আসতো, এমনকি ওই যে টেন্ডার ওগুলোর ক্ষেত্রেও টেন্ডারবাজি শব্দটা ব্যবহার করা হতো, কারণ সেখানেও এই ধরনের বল প্রয়োগ করা হতো। এগুলো কিন্তু পত্রিকায় এখন আমরা দেখি না। পত্রিকায় যেগুলো দেখি সেগুলো বরঞ্চ সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে এই ধরনের অনেক অনিয়ম যে সমস্ত দীর্ঘদিন থেকে চলে আসছে, সেগুলোর প্রতি পত্রপত্রিকাগুলো এখন আপনার হাইলাইট করে বা মিডিয়াগুলো হাইলাইট করে। কেন করে? কারণ তাদের একটা এক্সপেকটেশন যে এখন সরকার এই বিষয়গুলো দেখবে এবং এগুলোর পরিবর্তন আনবে। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরে কিন্তু বিএনপির আসলে অভিজ্ঞতা তেমনটা নেই, কিন্তু তারপরও গণতান্ত্রিকভাবে আসলে ক্ষমতায় ফিরে পুরনো রাজনৈতিক সংস্কৃতি কি ফিরে আসার কোনো আশঙ্কা দেখছেন কিনা? কারণ আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান একভাবে চলছেন, কিন্তু তার পেছনে যারা আছেন তারা কি আসলে সেইভাবেই তাকে অনুসরণ করছে কিনা? শুনেন, আমি বলবো যে শতভাগ যে অনুসরণ করছে এটা আমি বলবো না, হ্যাঁ, কারণ স্যার যেটা বললেন, কিছু আমি যে আগে অনেক সফলতার কথা বললাম বা অনেক পরিবর্তনের কথা বললাম, এটাও তো ঠিক যে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আমাদের এখনও পর্যন্ত এই সরকারের কাজ করার আছে, এবং সরকার কাজ করছে নিশ্চয়ই, এবং এক্ষেত্রে কিছুটা ব্যর্থতার দায় তারাও স্বীকার করেছেন, এবং যে হ্যাঁ লোডশেডিং হচ্ছে,
এটা তো অস্বীকার করার কিছু নাই। নিশ্চয় সরকার চেষ্টা করছে সেটা গ্যাস থেকে বেরিয়ে আসে, সংকট। গ্যাস সংকট। আর সরকারের অভিজ্ঞতা নিয়ে যেটা বললেন, বর্তমান যে যিনি রাষ্ট্রপতি আজকে নির্বাচিত হলেন, উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই সরকার পরিচালনার সাথে ছিলেন, আবার বিরোধী দলে ছিলেন, এখন উনি সর্বোচ্চ পদে উনি অলঙ্কৃত করছেন, মহামান্যের স্থানে আসলে মানে সর্বোচ্চ বসতে এক যাচ্ছেন। নম্বর অভিভাবক হিসাবে উনি আছেন, রাষ্ট্রের অভিভাবক হিসাবে। তো অভিজ্ঞতা নাই তা না, ঠিক একইভাবে যখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই জায়গায় কিন্তু উনিও একটা পরিবারে বেড়ে ওঠা সদস্য, সেই হিসাবে উনিও কিন্তু রাষ্ট্র পরিচালনার সাথে ছিলেন এবং উনি দীর্ঘদিন একটা ডেমোক্রেটিক, আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, হ্যাঁ, যে দেশটাকে, সে দেশে কিন্তু উনি ছিলেন। তো সেভাবে উনির যে কর্মকাণ্ড বা ওনার যে পরিকল্পনা, উনি কিন্তু প্রথম যেদিন এসছেন বাংলাদেশে উনি কিন্তু বলেছিলেন, আমার এখনও মনে আছে যে পূর্বাচলের ওই রাস্তা দাঁড়িয়ে মানে যে সংবর্ধনা হয়েছিল সেখানে তিনি দাঁড়িয়ে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তার একটা পরিকল্পনা আছে। উনি খুব কাছ থেকে ব্রিটিশ শাসনকে দেখেছেন, তাদের গণতন্ত্র কীভাবে পরিচালিত হয়, রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সরকার কীভাবে পরিচালিত হয়, জনগণের কল্যাণে কী কী মানে তারা কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু একটা পরিকল্পনা সাজিয়েছেন এবং উনি কিন্তু সেইভাবে, আপনি বিদেশে যদি যান দেখবেন আমাদের দেশের একজন ওয়ার্ড পর্যায়ের নেতার সাথেও যে পরিমাণ লোকজন থাকে, বিদেশে কিন্তু এটা নাই। আমি বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি এই যে প্রধানমন্ত্রী বলেন, এদের এত নেই, আপনি খুব কাছাকাছি মানে চলে যেতে পারবেন বা তাদের সাথে করতে পারবেন বা তাদের চলাফেরা খুব স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের সার্জেন্টাবলের সচিবালয় অফিস করছেন, আপনি যদি যৌক্তিক কোনো দাবি নিয়ে বা কোনো নিয়ে যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, আপনি কিন্তু নিজে দেখা করতে পারবেন। মানে উনি এতটাই গণমুখী হওয়ার চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে পরিকল্পনা বা এর সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য তো কিছুটা সময় লাগবে তার নেতাকর্মীদের। না, আমার প্রশ্নটা ছিল যে আসলে তাকে ফলো করছে কিনা, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি ধরনের তো আসলে প্রথমে অনিয়ম বললাম যে দেখছি। সব ক্ষেত্রে যে ফলো করছে এটা আমি বলবো না, এটা তবে সবাই তারেক রহমান কি চান বা কি চাচ্ছেন সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং সে যায় আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি যেহেতু ডিপ্লোম্যাটিক বিট কভার করি এবং আমি একই সাথে পরিবেশ জলবায়ু বিটটা কভার করি, আমি একদিন পরিবেশ জলবায়ু মন্ত্রীর দপ্তরে বসে আছি, বললো যে প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। কী জন্য ফোন দিয়েছেন? শেরপুরে একটা হাতির ওই গুলি লেগে চোখ অন্ধ হয়ে গেছেন, উনি ফোন দিয়ে বলছেন যে ওখানে যেতে হবে, হাতিকে বাঁচাতে হবে। মানে এত ছোট ছোট বিষয়গুলো মানে উনি অ্যাড্রেস করেন এবং সেটা উনি একজন মন্ত্রীকে বলছেন যে এটা যেতে হবে এবং ওই হাতিকে করতে হবে। এবং আরেকটা বিষয় উনি তো উল্লেখ করেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, একটা সংস্থা আছে যারা একটা নতুন বাচ্চার জন্ম নিলেই 2টা বা 4টা করে গাছ লাগায়, তাদের বাসায় গাছ লাগাই দিয়ে আসে। ওরা অনেকগুলো গাছ লাগিয়েছে এবং সে থেকে ফলও ধরা এখন শুরু হয়েছে। ওই লোকগুলোকে আমাদের এখন পুরস্কৃত করা উচিত বা তাদেরকে আরও উৎসাহিত করা উচিত। তো এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু উনি অ্যাড্রেস করার চেষ্টা করেন বা করছেন এবং ওই মন্ত্রীকেও কিন্তু এই তাদের সাথে মাস্ক করে দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং একেবারে যে করছেন না সেটা ঠিক না, কিন্তু সর্বক্ষেত্রে যে তার নীতি বা তার চিন্তাগুলো হচ্ছে এটা বলাও ঠিক হবে না। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজুর রহমান, আপনার কাছে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সংসদীয় রাজনীতির প্রধান প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি এখন জামাত। আসলে বিএনপি বনাম আওয়ামী লীগের জায়গাটা কি আসলে জামাত দখল করে নিয়েছে কিনা বা সেই পথে কি অনুসরণ করছে কিনা, আপনার বিশ্লেষণ কি বলছে? সেটা হয়তো এই মুহূর্তে মানে আমি বলতেও পারবো না, তবে সংসদে তো বটেই, সংসদে তো আওয়ামী লীগের কোনো অবস্থান নেই, সেখানে জামাতই প্রধান বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলও নেই যারা ঠিক আওয়ামী লীগের মতো একই ধরনের রাজনীতি করতেন। ওই ধরনের রাজনৈতিক দলেরও কোনো প্রতিনিধিত্ব সংসদে নেই। কিন্তু যেহেতু তারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন, সেখানে আমার মন্তব্য করা সাজে না। কারণ যিনি যোগ্য, জনগণ যাকে ভোট দিয়েছে তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, জনগণ যাকে বিকল্প হিসাবে রেখেছে তিনি এখন বিরোধী দলের আসনে বসেছেন। তো ভবিষ্যতে যদি জনগণ মনে করে যে এখানে অন্য কোনো ফোর্স, আপনি আওয়ামী লীগের নাম মেনশন করেছেন সেজন্য আমি আওয়ামী লীগের কথা বলছি, বাট অন্য যে কোনো দল বা যে কোনো শক্তি যদি এখানে জনগণ পছন্দ করে সেই জায়গাটা একদিন দখল করবে। এইটা আমি বা আপনি চাইলেও তাই হতে পারে, আমি আপনি না চাইলেও তা হতে পারে।
বা সরকার না চাইলেও সেরকম হতে পারে। তো সেইটা নির্ভর করে ভবিষ্যতের রাজনীতির উপরে, এবং আমি খুশি হব যদি এটা রাজনীতি দিয়েই নির্ধারিত হয় যে কে সরকারে বসবেন এবং কে বিরোধী দলে বসবেন। হ্যাঁ, অন্য কোনো ভাবে, অন্য কোনো শক্তির দ্বারা, এমনকি বিদেশি কোনো শক্তির প্রভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেইটা হয়তো দেশের জন্য লাভজনক নাও হতে পারে। কিন্তু যদি দেশের ভেতর থেকে আসে এবং জনগণের রায়ের ভিত্তিতে হয়, তাহলে আমি কোনো সমস্যা দেখি না এবং আপত্তিও দেখি না। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনাকে দিয়ে আমি আমার শেষ করব। সংসদে আসলে জামায়াতের শক্তিশালী উপস্থিতি কি বিএনপির জন্য কার্যকর বিরোধী রাজনীতির নতুন চ্যালেঞ্জ তৈরি করছে কিনা? না, এটা তো আপনি চ্যালেঞ্জ তৈরি করার চাইতে আমি বলতে চাই এটা একটা সুযোগ হিসাবে আমি দেখতেও পারেন। আপনি চ্যালেঞ্জ না মনে করে সুযোগ, কারণ আপনি যদি সমালোচনা করেন বা আপনি কোনো একটা কাজের সমালোচনা করেন, তাহলে শুধরে নেওয়ার সুযোগ থাকে যদি কোনো ভুল থাকে। সরকার এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে এটা আমি মনে করছি সরকারের সুযোগ হিসাবে নিতে পারে সরকার। কারণ হচ্ছে জামাতের যে সমালোচনাগুলো আছে তা থেকে যদি সেগুলো পর্যালোচনা করে যদি সরকার মনে করে যে এগুলো ভুল হচ্ছে বা কোথাও আমাদের হয়তো আমাদের পরিকল্পনা বা আমাদের যে আমরা যে কার্যক্রম নিয়েছি সেখানে ভুল আছে, আমাদের নীতিতে কোনো ভুল আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে জ্বালানি সংকটের বিষয়ে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে যদি আমাদের থেকে কোনো বেটার আপনাদের পরিকল্পনা থাকে সেটা আপনারা দিতে পারেন। বিরোধী দল থেকে উনি কিন্তু চেয়েছিলেন সেটা, এবং বিরোধী দল এটা দিয়েছে। নিশ্চয়ই সরকার সেটা পর্যালোচনা করে সে অনুযায়ী নীতি গ্রহণ করবে। নাহলে যদি সদিচ্ছা না থাকতো তাহলে কিন্তু উনি বলতেন না যে যদি আপনাদের এসছে বেটার কোনো পরিকল্পনা থাকে আমাদেরকে দেন। এই যে মানে সহনশীলতা বা এই যে বিরোধী দলের মতামতকে গ্রহণ করার মতো যে উদারতা, এটাও একটা পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে, এবং সেটা এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই পরিবর্তনটা করে দেখাচ্ছেন, এবং এটা উনি সত্যিকার অর্থে ওন করছেন যে সরকার পরিচালনায় প্রত্যেকটা জনগণের, সে সরকারি দল হোক বা বিরোধী দল, প্রত্যেকটা জনগণের মতামতকে উনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন, এবং উনি সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছেন, এবং সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দিন শেষে গণতন্ত্রের দিন শেষে জনগণই শেষ কথা বলে। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।